ব্যাংকে আস্থা ফিরছে মানুষের। আড়াই মাসে আমানত এসেছে প্রায় ২১,০০০ কোটি টাকা। সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আমরা হিসাব করে দেখেছি যে এই সময় ২১,০০০ কোটি টাকা ব্যাংকে চলে এসেছে। তার মানে মানুষের আস্থা ব্যাংকের উপর নাই, এ কথা বলা যাবে না। বড় দলগুলো চাইলে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই অন্তর্বর্তী সরকারের। দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি। হত্যাসহ একাধিক মামলা। দক্ষিণ চট্টগ্রামে গরু চুরির হিড়িক। প্রতি রাতেই হানা দিচ্ছে সংঘবদ্ধ চোর। আতঙ্কে পাহারা বসিয়েছেন খামারিরা। রেগুলার গরু চুরি হইতেছে। একদিন পর এখান থেকে ১৯টা গরু নিছি, তারপর আমার ২টা নিছি। আমরা নিরাপদ নাই, এখানে আমাদেরকে আরো অস্ত্রের ভয় দেখাই, আমাদেরকে হুমকি দিতেছে। কলসিন্দুর স্কুলে তৈরি হচ্ছে নারী ফুটবলের নতুন প্রজন্ম। প্রচেষ্টায় ঘাটতি নেই জানালেন কোচ। চাওয়া আরেকটু সুযোগ সুবিধা। মতন খেলার প্লেয়ার হতে চাই, আমার ভালো লাগে। বড় ফুরার মতন আমি খেলতে চাই জাতীয় টিমে। আমি ওদেরকে সবসময় স্বপ্ন দেখাই, তোমরা ভালো খেলো, এক সময় তোমাদের পরিচয় আমরা পরিচিত হব। বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। হিজবুল্লাহর পাল্টা মিসাইলে তেল আবিবে বহুতল ভবনে আগুন। মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরছে। আড়াই মাসে প্রায় ২১,০০০ কোটি টাকা ফিরেছে। এটি ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকরা বিশ্বাস করতে শুরু করেছেন আগের মতো ব্যাংকিং খাতে লুটপাট হবে না। এর ফলে ঘরের টাকা আবারও ব্যাংকে রাখছেন। তবে এটি অব্যাহত রাখতে ব্যাংকিং খাতে সুশাসন আরও জোরদার করতে হবে। দুর্বল ব্যাংক একীভূতকরণ, ছাত্র জনতার আন্দোলন এবং উচ্চ মূল্যস্ফীতি সহ বেশ কিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে। ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ। তবে পট পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ ছিল ৩ লাখ কোটিরও বেশি। অক্টোবর শেষে সেই টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২,৭৯,০০০ কোটিতে। ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। যত টাকা বাংলাদেশ ব্যাংক ছাপায়, তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের ভল্ট এবং কমার্শিয়াল ব্যাংকের ভল্টে নির্দিষ্ট সংখ্যক টাকা রাখার পরে যে টাকাটা বাইরে থাকে আমরা বলি মানি ইন সার্কুলেশন। জুলাই মাসে সবচাইতে বেশি ৩ লক্ষ কোটি টাকা ছিল। অক্টোবর মাসের শেষের দিকে এসে সেটা কমে এসেছে এখন ২.৭ লক্ষ কোটি টাকায়। তার মানে আমরা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা হিসাব করে দেখেছি যে এই সময় ২১,০০০ কোটি টাকা ব্যাংকে চলে এসেছে। তার মানে মানুষের আস্থা ব্যাংকের উপর নাই, এ কথা বলা যাবে না। ঘরের টাকা ব্যাংকে ফিরলেও কিছু ব্যাংকের তারল্য সংকট কাটছে না, বরং দিনে দিনে প্রকাট টাকার ধারণ করছে। বাংলাদেশ ব্যাংক বলছে, আমানত ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হতে হবে, প্রয়োজনে নতুন পণ্য আনতে হবে। কিছু ব্যাংক এখনও টাকার জন্য সাফার করছে। আমরা অনুমান করছি যে এগুলো ভালো ব্যাংকেই গেছে। গ্রাহক হয়তো যাদের টাকা আছে তাদেরকেই দিচ্ছে। তবে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি বারবার বলছি যে এই ক্ষেত্রে যে ব্যাংকগুলোর টাকার অভাব, তারা কিন্তু এখানে কাজ করতে পারে। তারা এই টাকাটাকে কিভাবে তাদের কাছে নেওয়া যায় সেটা নিয়ে পরিকল্পনা করতে পারে, এবং তারা যদি কোনো লুক্রেটিভ কোনো ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করতে পারে তাহলে সেই টাকাটা তারা অ্যাড্রেস করতে পারবে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি আর্থিক খাত সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বন্ধ হয়েছে লুটপাট এবং অর্থ পাচার, যে কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তারা। একটা জিনিস কিন্তু মানুষ এখন বিশ্বাস করে যে আগে যে লুট ছিল সেই লুটটা বন্ধ হয়ে গেছে। এটা তো বড় কথা, কিন্তু ওই যে লুপহোলসগুলোকে প্লাগ করা হচ্ছে। মানুষ কিন্তু সবসময় ব্যাংকের টাকা রাখার প্রতি অনেক দিন যাবত রাখে। এটা একটা মানুষের ডিএনএতে যে ব্যাংকে কিছু সারপ্লাসের ব্যাংকে রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়। ব্যাংকে মানুষের আস্থার জায়গাটা কিন্তু ব্যাংক, এটাতে কোনো সন্দেহের অবকাশ। গত ১৫ বছরে পুকুর চুরি বা সমুদ্র চুরি বা মহাসমুদ্র চুরির মতন অবস্থা হয়েছে। সেগুলি আবার দেশে না রেখে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে। পট পরিবর্তনের পরে এখানে বেশ কিছু পজিটিভ ডিক্লারেশন বা পজিটিভ রেসপন্স করা হয়েছে। এটাতে কিন্তু এই আস্থা মানুষের কাছে ফেরত আসছে, যার জন্য যারাই টাকা উঠিয়ে নিয়ে চলে গেছিলো
তারা কিন্তু আবার রাখতেছে ব্যাংকের মধ্যে। ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে, যা অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বড় রাজনৈতিক দলের সম্মতি থাকলে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটা কোনো সমস্যা নয়, বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। খণ্ডকালীন সরকার হিসেবে দেশের কোনো রাজনৈতিক দলের উপর হস্তক্ষেপ করতে চান না। তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 100 দিন পূর্ণ হওয়া উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে জানান, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের আপত্তি না থাকলে এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না অন্তর্বর্তী সরকার। শিশু কিশোর কিশোরী। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্দোলন ও তার পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। জানান, বহির্বিশ্বে যা ছড়াচ্ছে তা সবই অপপ্রচার। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে অপপ্রচারের পরিণতি হিসেবে আখ্যা দেন তিনি। বাংলাদেশে বর্তমানে ধর্ম সংস্কারের নামে ঘটা নানা রকম প্রতিহিংসামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যরাই নিবেদিত প্রাণ ও মানবাধিকার কর্মী। এই ক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। দেশের সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে এসব কাজ করছে একদল নৃশংসকারী। তবে এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনার কোনো প্রকার মন্তব্যকে ভালো নজরে দেখছেন না প্রধান উপদেষ্টা ও তার পরিষদ। তাকে ফিরিয়ে আনতে ব্যবহার করা হচ্ছে সব রকম আইনি পথ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা রয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার মামলার আসামি। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আছে, আওয়ামী লীগের প্রথম দফা সরকারে আইনমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি কোটি কোটি টাকা নিয়েছেন। 2008 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা 2 আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন। 2014 সালে অনুষ্ঠিত 10ম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। খাদ্যমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পচা গম আমদানি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 44তম বিসিএসের ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি। পুনরায় তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার সন্ধ্যায় পিএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 45তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র আবারও মূল্যায়নের কাজ চলমান আছে। এছাড়া দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজও প্রায় সমাপ্তির পথে। উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে পুনরায় খাতা মূল্যায়ন করা হবে। এছাড়া 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ফল বাতিল করা হয়েছে। 9 মে প্রকাশিত ফলাফলে 10,638 জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বৈষম্য দূর করতে এর মধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফল ঘোষণা করা হবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে গ্যাজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার রাষ্ট্রপতি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণেই অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জারি করা অধ্যাদেশে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। তবে অন্তর্বর্তী সরকার ৪ বার বিসিএস দেওয়ার যেই সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এই অধ্যাদেশে কিছুই বলা হয়নি। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালাও বহাল থাকবে। অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে আজ চতুর্থ দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিম কোর্স শ্রমিকরা। আমাদের সহকর্মী হোসেন আলী বাবু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। গত 3 দিন তো বাবু আমরা দেখছিলাম যেমনটি যে শ্রমিকদের বিক্ষোভ এবং তারা তাদের যে বকেয়া বেতন সেটি না পাওয়া পর্যন্ত চালিয়ে যাবে বলে গত রাতেও বলেছিল। এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? গত 12টা পর্যন্ত কিন্তু তারা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চক্রবর্তী এলাকায় সেখানে কিন্তু তারা অবস্থান করেছিল, কিন্তু তারা রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে তারা রাস্তায় নানা ধরনের স্লোগান দিয়েছিল। কিন্তু সকাল 8টার রাস্তায় নামার কথা থাকলেও তারা কিন্তু এখন কারখানার সামনে রয়েছে। তারা কিন্তু 9টা সাড়ে 9টার ভিতরে কথা হয়েছে। তারা বলছে যে আসলে 9টা সাড়ে 9টার মধ্যে তারা রাস্তায় আবার অবস্থান করবে। আসলে এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ নানা বাহিনী কিন্তু আসলে রাস্তায় বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আর তার পাশাপাশি তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম। শ্রমিকরা যেটা বলছে যে আসলে তাদের এ মাসের 12 তারিখের ভিতরে তাদের অক্টোবর মাসের বেতন দিয়ে দেওয়ার কথা। সেই বেতন না পাওয়ার ফলেই কিন্তু আসলে তারা এই যে আজকে 4 দিন যাবত তারা রাস্তায় অবস্থান করছে। তারা যেটা বলছে যে আসলে 1 মাসের বেতনের বেতনের টাকা না পেলে আসলে বাড়ি ভাড়া দিতে পারছে না, দোকান বিল দিতে পারছে না। সেক্ষেত্রে আসলে বাড়িওয়ালাও তাদেরকে চাপ দিচ্ছে, বলছে যে আসলে ভাড়া না দিলে আসলে বাড়িতে তারা ঝুলিয়ে দিবে, এই ধরনের চাপ কিন্তু দিচ্ছে না। তার ফলে আসলে তারা না পেরে রাস্তায় আসলে অবস্থান করছে। সেক্ষেত্রে আসলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে সেই পুরো কর্তৃপক্ষের সাথে আসলে প্রশাসনের লোকও এখনো কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। সেনাবাহিনীর সাথে এবং বিজিবির সাথে কথা হয়েছে। তারা বলছে আসলে এই যে ভ্যাকসিনপুর মালিক যারা রয়েছেন, তাদের যে ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে অনেকবারই যোগাযোগ করার চেষ্টা করছে। আসলে কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। যদি যোগাযোগ করতে পারে তাহলে এটাকে সমাধানে নিয়ে আসবে বলে জানিয়েছেন সেনাবাহিনী কর্মকর্তারা। দৃষ্টি শুনছিলাম। অনেক ধন্যবাদ বাবু। গরু চুরির হিড়িক পড়েছে দক্ষিণ চট্টগ্রামে। সংঘবদ্ধ চোরচক্র প্রতি রাতেই কোথাও না কোথাও হানা দিচ্ছে। খামার, গোয়ালঘর কিছুই রেহাই পাচ্ছে না। কদিন আগে পটিয়া এক খামার থেকে 19টি গরু চুরির ঘটনায় আতঙ্কে অন্য খামারিরা। আর চোরচক্রের একজন গ্রেফতার হলেও অন্যরা ধরা পড়েনি। গত 13ই নভেম্বর গভীর রাতে চট্টগ্রামের পটিয়ায় ARH এগ্রোতে এভাবেই হানা দেয় চোরের দল। লোহার গ্রিল ও গেটের তালা কেটে প্রহরীকে জিম্মি করে নিয়ে যায় 19টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। প্রত্যেক দিন রাতে কিন্তু আমরা একটা নিউজ পাচ্ছি। আর আমার এখানে যেটা 13 তারিখ হয়েছে, এটা কিন্তু আসলে আমাকে, আমার ফ্যামিলিকে এবং যারা আসলে ডেইরি ফার্মের সাথে যারা আসলে সংশ্লিষ্ট আছে, আমার প্রত্যেকটা মানুষ আমার মনে হয় আমার মতো করে সাফার। এর আগে গত 3 নভেম্বর পটিয়ার উজিরপুরে গরু চুরির সময় এলাকাবাসীর বাধার মুখে পড়লে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতরা। আহত হয় বেশ কয়েকজন। প্রথমে উপর দিকে 2টা ফায়ার দিয়েছে, তখন আমাদের শৌকের মারে কি করেছে, গুলি করেছে। ওরা আমাদের দিকে গুলি করতেছে, আমরা তাদের দিকে এগোচ্ছি। রেগুলার গরু শুরু হইতেছে। একদিন পর এখান থেকে 19টা গরু নিছি, তারপর আমার 2টা নিছি। আমরা নিরাপদ নাই। এখানে আমাদেরকে আরো অস্ত্রের ভয় দেখাই, আমাদেরকে হুমকি দিতেছে। অভিযোগ আর মামলা 350-এর উপরে হবে, কিন্তু একটা মামলার পরে থানায় সুরাহা দিতে পারে না আমাদেরকে। প্রশাসন যদি চায় এগুলো সবাইকে ধরে আমরা 1 সপ্তাহের মধ্যে গরুগুলো উদ্ধার করতে পারবে, প্লাস এদেরকেও সাজা দিতে পারবে। প্রশাসনিক টহলও নেই এবং আমাদের সাথে কোনো তাদের সমান নেই। আমরা তাদের কোনো অভিযোগ দিলে সেটা তাদের কোনো আমলে নেই না। এসব ঘটনায় আতঙ্কে আছেন খামারিরা। নেপথ্যে অনেকে জড়িত বলে সন্দেহ তাদের।
প্রায় অনেকগুলো খামারে প্রতিদিন চুরি হচ্ছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এইভাবে যদি চুরি হতে থাকে, অনেকে কিন্তু খামার বন্ধ করে দিয়েছেন। অনেক খামার থেকে গরু চুরি হয়ে গেছে, অনেকে ভয়ে কিন্তু খামার বন্ধ করে দিয়েছেন। ডেইরি সেক্টর ডেভেলপমেন্ট আমাদের আজকে যেটা, এটা 50 বছরের ডেভেলপমেন্ট। আমরা যদি একবার আবার পিছনে যাই আরও 100 বছর লাগবে। তা আমরা কেন পিছনে যাওয়ার রিস্কে যাব? এ ঘটনায় মুক্তার শাহ নামে চোরচক্রের একজন গ্রেফতার হলেও ধরা পড়েনি অন্যরা। খুব দ্রুতই আমরা এটাতে এই কনক্লুশনে যাব বলে আশা করছি এবং প্রত্যেকটা গরু চুরির ঘটনায় আমাদের আন্তরিকতার কোনো কমতি নাই। আমাদের এই সীমিত জনবল দিয়ে কিন্তু আমরা আমাদের এফোর্ট দিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি পুরো পটিয়া থানা এলাকায়। শুধু পটিয়া নয়, পাশের কর্ণফুলী, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলাতেও চুরি বেড়েছে আশঙ্কাজনক হারে। যদি এভাবে চুরি রোধ করা না হয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, খামার বন্ধ হয়ে যাবে। আমরা কিভাবে ব্যবসা করবো? অনেকজনের এরকম ক্ষতি হলে আমরা ব্যবসা করার জন্য যা করতে পারতেছি না, সাহসও পাবো না। 2টার বিরুদ্ধে 3টার ভিতরে 4টার ভিতরে নেট কাটিয়ে প্রতিদিন এরকম হয়। দিন দিন এটা কিন্তু অ্যাকশন না হওয়ার কারণে কিন্তু দিন দিন বাড়ছে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 1.5 মাসে চুয়াডাঙ্গায় 8টি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক স্থানীয়দের মাঝে। পুলিশ বলছে প্রতিটি অপরাধের ধরন অস্বাভাবিক এবং বিভৎস। বেশিরভাগ খুনি ব্যক্তি স্বার্থ অথবা আর্থিক সংশ্লিষ্টতার জেরেই সংঘটিত। আলমডাঙ্গার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে 13 নভেম্বর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় সেটি পাশের গ্রামের ব্যবসায়ী তুষার আহমেদ সবুজের। এ ঘটনায় 3 জনকে আটকের পর পুলিশের দাবি চাঁদা চেয়ে না পেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড। পরদিন হাজরাহাটি বোয়ালমারী এলাকার একটি পানের বরজ থেকে খালেদা আক্তার মুন্নির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গত 1.5 মাসে চুয়াডাঙ্গার 4টি থানায় অন্তত 8 জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। সবুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এমন ভাবেই মার্ডার করেছে, মার্ডার করার পরে তাকে পেট্রোল দিয়ে মোটরসাইকেল গার উপরে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। গাড়ি পুড়াই দিছে। ওর কাছে 45,000 টাকার একটা ফোন ছিল, ফোনটা পুড়াই দিছে। এমন সে বড় অন্যায় বেঅন্যায় কাজ করেছিল, এটা মেনে নেওয়ার কোনো কথা না। সচেতন নাগরিকরা বলছেন এমন খুনের ঘটনা উদ্বেগ জেলা জুড়ে। পরিবর্তিত পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে অপরাধীরা। সেই সাথে সামাজিক অবক্ষয়, অনৈতিক লেনদেন, সামাজিক অপরাধ বাড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক শ্রেণীর মহল কাজে লাগানোর চেষ্টা করছে, মানে অপব্যবহার করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বিচার চলার ফলে সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে অল্প সময় বিচার হবে, রায় হবে, সেটা নজির সৃষ্টি হচ্ছে না। যে খালি আইন দ্বারা, বিচার বিভাগ দ্বারা অপরাধকে নির্মূল করা সম্ভব না, কেবলমাত্র কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সর্বোপরি এটাকে জনসচেতনতা যদি তৈরি না হয়, জনগণ যদি সচেতন না হয়, মানবিক মূল্যবোধ যদি আমাদের বৃদ্ধি না করে, তাহলে পরে আমরা কখনোই এই অপরাধ থেকে সমাজকে পুরাপুরি মানে সেভ করতে পারবো না। অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা পুলিশের। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হলে স্বস্তি ফিরবে এলাকায়, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। শেখ হাসিনা সরকার পতনের পরদিন সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করেছে পরিবার। দেশে তখন শৃঙ্খলা না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বৃদ্ধ আব্দুল কাদের মোড়লকে। এই ঘটনার 104 দিন পর আদালতের নির্দেশে তোলা হলো মরদেহ। হত্যায় জড়িতদের শাস্তি চায় পরিবার। তালার দক্ষিণ 18 গ্রামের বৃদ্ধ আব্দুল কাদের মোড়ল গেল 6 আগস্ট মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় ওই বৃদ্ধকে। পরিবার বলছে দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। হত্যা মামলার পর শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তের জন্য করা হয়েছে মরদেহ উত্তোলন।
পিঠে হাতে মারছিল, তারপরে এই যে চোখের কর্নারে কেটে গেছিল, ডান চোখের কর্নারে। এখন কাফন করানোর পরেও রক্ত বেরোচ্ছিল। চিন্তা ভাবনা ছিল যে এখন মেরে ফেলে সরকার ক্ষমতা নেই, এখন মেরে ফেলালে কোনো কিছু হবে না। রাস্তার পাশে আমার মনে হয় 5 ফুট মতো বালি আছে, সে জায়গায় টলি যাওয়া আসা করতে পারে। ওদের খালি একটা মোটরসাইকেল আর একটা সাইকেল যাওয়া আসা করে, এর জন্য এদের সমস্যা হওয়ার কোনো আসলে পর্যায়ে না। তারপরে এরা আর কি পরিকল্পনা করে বালু ছড়ায় নিয়ে উসলত শুরু করে এরা আর কি মারধর শুরু করে। আমার ভাসুরের মারার পরে আমার শ্বশুরে এইখানে ফেলাচ্ছিল, ফেলাই ওইখানে হলো সেই বুকির পরে ইট দিয়ে ইয়েদা দিয়ে ঘা দিয়েছে, আমি ঠেকাচ্ছি সরাচ্ছি, এইখান তো বিটে মানুষ সরে যা। আব্দুল কাদেরের মৃত্যুর পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে। তবে বৃদ্ধকে মারপিট করা হয়নি বলে দাবি হত্যা মামলায় অভিযুক্ত এক নারীর। ছেলের মাথায় বাড়ি মেরিস, তখন বলিস ইস এই বলি ওই বলিস আমার বুকের ভিতরে ব্যথা করতিস, রক্ত দুইজনের সমান চলছিল। ওই সময় বলিস আমার বুকের ভিতরে ব্যথা করতিস, ধরি বাড়ির ভিতরে নিয়ে গেল, নিয়ে একটু পরে শুনলাম যে সে মারা গেছে। ও লোকের গায়ে কেউ হাত দিইনি। ঘটনার সময় স্থানীয় গ্রামবাসী অনেকেই উপস্থিত ছিলেন, তবে ওই ঘটনায় এখন কেউ মুখ খুলতে চান না। মৃত্যুর কারণ জানতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে জানালেন ম্যাজিস্ট্রেট। জমিজমা নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে প্রশাসন। বিনা ময়না তদন্তে লাশ দাফন হয়েছিল। এখন কী কারণে এই ঘটনাটা ঘটছিল সেটা সঠিকতা যাচাই করার জন্য আমাদের যে বিজ্ঞ আদালত সেটার যে রায় সে অনুসারে আমরা পুনরায় পোস্টমর্টেম করার জন্য সে লাশটা উত্তোলন করা হয়। মামলার তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আসলে ঘটনা কি সেটা নির্ণয় করার জন্যই পোস্টমর্টম করার জন্য পুনরায় আবার লাশ উত্তোলন করে পোস্টমর্টমে পাঠানো হলো। তদন্তে যা আসে সেভাবে আমরা আগাবো। হত্যা মামলায় 6 আসামির 3 জন কারাগারে, বাকিরা আছেন জামিনে। অন্যদিকে প্রতিপক্ষের দাখিল করা বাড়িঘর ভাঙচুর মামলার তদন্ত করছে পিবিআই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সিরাজগঞ্জের তাড়াশে গ্রামবাসী চলাচলের রাস্তায় পুকুর খনন করেছেন আওয়ামী লীগ নেতারা। বাধা দেয়ায় হামলা মামলার শিকার হয়েছেন অনেকেই এবং ভোগান্তিতে শতাধিক পরিবার। তাদের দাবি ক্ষমতার দাপটে অবৈধভাবেই সরকারি খাস জমি দখল করেছেন অভিযুক্তরা। এই বিষয়টি প্রশাসনে একাধিকবার জানিয়েও কাজ হয়নি, আর ঘটনাটি খতিয়ে দেখছে প্রশাসন। তারাশের চলনবিল পারের জনপদ হামকুরিয়া। 100 বছর ধরে এই পথে চলাচল এলাকাবাসীর। সেখানে এখন কাটা হয়েছে পুকুর। রাস্তার উপর ঘরও তুলেছেন আওয়ামী লীগ নেতা। গ্রামবাসীর দাবি, এলাকার প্রায় 40 বিঘা জমি ও পুকুর সরকারি খাস খতিয়ানভুক্ত। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তা দখলে রেখেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা ও মহরম আলী। ব্যবহার করছেন নিজেদের মতো করে। 17 বছর ক্ষমতার বলে ওরা মাটি কাটিয়া ওই এক মুড়া বাড়ি করিয়া এই গরমে এগারে অত্যাচারে না থাকবার বাড়ি আমাকে জেল পর্যন্ত খাটাইছে। আসলে আগে মাটিয়াল হলে ওনারা ইয়ে করিয়া ভাঁতামো করিয়া দলিল করে লিছে। বেকু দিয়ে রাস্তা কাইটা তারপর রাস্তাটা সমান করে আলা, মানে আমরা হাঁটতে দিব না। সমান জায়গা ওরা কাইটা গভীর করছে, নিম্নে 20 হাত গভীর করে ওরা বাড়ির জায়গা বানাইছে। চলাচলের পথ বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই গ্রামবাসীর। বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহ বিভিন্ন দফতরে দফায় দফায় জানিয়েছেন তারা। করেছেন মানববন্ধন, সংবাদ সম্মেলন, তবুও সমস্যার সমাধান হয়নি। কোথাও রাস্তা বন্ধ করে পুকুর কেটেছে, কোথাও বাড়ি করার জন্য পায়তারা করতেছে, কোথাও আবার জনগণকে ভোগান্তি করার জন্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকানোর পায়তারা করতেছে। আমার বাবাকে জেল খাটাইছে, তারপর মামলা এখনো আছে। আমরা প্রশাসনের কাছে এটাই বলবো যে সুষ্ঠু একটা বিচার হোক। হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে অভিযুক্তরা। বাড়িতে পাওয়া গেল মহরমের স্ত্রী রবিনা খাতুনকে। তার দাবি, নিয়ম মেনেই জমির ভোগ দখল করছেন, তবে দেখাতে পারলেন না নথিপত্র। না না, আমরা আওয়ামী লীগের গরমে তো কিছু করি নাই ভাই। আমার আওয়ামী লীগের কোনো নাই, কোনো নেতাই নেই। দিছে সরকার, যদি সরকার দেয় তাহলে তো ভালো, না দিলে সরকার নিলে তো আমার কোনো ক্ষমতা নাই। ভূমি অফিস সংশ্লিষ্টরা বলছেন ঘটনাটির তদন্ত চলছে, এরপরই নেওয়া হবে ব্যবস্থা। আমি ওখানে গেছি, তদন্ত করছি, প্রত্যক্ষভাবে দেখেছি এবং শুনেছি, এলাকার লোকজনের কাছে যা জেনেছি, আমি ওইভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দেব। তারপরে যতটুকু জেনেছি যে ওখানে জনগণের রাস্তা নিয়ে ভোগান্তি হচ্ছে আর কি, সরকারি রাস্তা বন্দোবস্ত
জায়গা নিয়ে তদন্ত প্রতিবেদনটা পাই, তারপরে সরজমিনে যাওয়ার প্রয়োজন থাকতে পারে আর কি বলে মনে হচ্ছে। হামকুড়িয়া এলাকায় শতাধিক পরিবারের বসবাস। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর 22 শিক্ষার্থী বিপাকে পড়েছে। ভর্তির 15 দিনের মধ্যে তা বাতিলের খবর জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই অবস্থায় চরম হতাশা আর দুশ্চিন্তায় আছে শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম শেষ হয়েছে, শুরু হয়েছে ক্লাসও, অথচ 22 শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল 27 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি ছিলেন ওই 22 শিক্ষার্থী। কেউ কেউ পছন্দের বিষয় পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের পর যুক্ত হন এখানে, আবার কেউ আছেন দ্বিতীয়বার এসে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া। অথচ এসব শিক্ষার্থীদের জমা দেয়া কাগজপত্র ও ভর্তি ফি ফেরত নেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা। আমাদের সাবজেক্ট অ্যাডমিটেডও দেখানো হয়েছে, সবকিছু কমপ্লিট জিএসটির অনুসারে, কিন্তু আমরা যখন ভার্সিটিতে ক্লাসে যাই, ডিপার্টমেন্টে যাই, তখন আমাদের জানানো হয় যে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য তোমরা কিছুদিন অপেক্ষা করো। অনেকের হচ্ছে যে সাবজেক্ট নাই, হচ্ছে ওরা তারপর টাকা নিয়ে 9800 টাকা নিল, এটা আমরা ডিন স্যারের কাছে জমা দিলাম। তো ওটা জমা নিয়ে ওরা বললো যে তোমাদের ভর্তি কমপ্লিট, তোমরা আপাতত যা। 3 দিন ক্লাস করছি, 3 দিন ক্লাস করার পর বাসায় গেছি। বাসায় যাওয়ার পর 3টা সাড়ে 3টার দিকে একটা নাম্বার থেকে কল দিয়ে বললো যে আপনারা যা জমা দিয়েছেন, ভর্তি হয়েছেন, ওই ভর্তি আপনাদের বাতিল হয়ে যাবে, আপনারা টাকা পয়সা কাগজপত্র যা দিয়েছেন সব উঠাই নিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়েছে। বাদ দেয়া হয়েছে ভর্তি হওয়া অতিরিক্ত শিক্ষার্থীদের। এর কারণ হিসেবে প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করছে তারা। 27 তারিখে যখন আমরা ভর্তি হই তখন আমাদের ভর্তির একটা রিসিট দেয়, ওটাও আমাদের তারা দেয়নি। বলেছিল যে 3 তারিখে আমাদের ভর্তি রিসিট দেবে এবং কে কোন ডিপার্টমেন্টে সেটা মেসেজ দিয়ে আমাদের জানানো হবে, কিন্তু আমাদের মেসেজে জানানো হয় না। আমরা যদি এখন বাতিল হয়ে যায় আমাদের শিক্ষা জীবন শেষ। আমি যেহেতু সেকেন্ড টাইমার, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আগে যে প্রতিষ্ঠানে ভর্তি ছিলাম সেখান থেকেও ক্যান্সেল করে আসছি। টেকনিক্যাল সমস্যার দায়ভার তো আমার একার না। আর তারপরে হলো এরা প্রথমে বলছে যে আপনারা জিএসটির মাধ্যমে ইয়ে করবেন, আমরা জিএসটিতে ঢুকছি, ওরা বলছে যে সরাসরি এখানে কন্ট্যাক্ট করতে বলছে। শিক্ষকের সামনে কালকে বলছি যে এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে, এ কি বাচ্চাদের ভুল? তা বললো না। তাহলে আমি কেন ওরা দায় নেবে, এর দায় কেন ওরা ভুগবে? তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। একটি বা দুটি নয়, 10 জোড়া যমজ শিশু পড়ছে রংপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে। দেখতে অবিকল একরকম এসব ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় প্রতিদিনই মুখর থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদনে থাকছে সেই ব্যতিক্রমী বিদ্যালয়ের বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে খেলা করছে বিভিন্ন বয়সী শিশু। তবে তাদের মাঝে ব্যতিক্রম 10 জোড়া শিশু। প্রতিটি জোড়া যেন একে অপরের প্রতিচ্ছবি। এরা যমজ, দেখতে অবিকল একই রকম। ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর শ্রেণীকক্ষ। দৈনন্দিন জীবনের সব কার্যক্রম একসাথেই করে থাকে যমজ শিশুগুলো। একসাথে ভাত খাই, একসাথে শুই, ঘুমাই, খাওয়া দাওয়া একসাথে করি, সব সময় খেলি। ঝগড়াঝাটি খুব কমই করি, কারণ ঝগড়াঝাটি করলে তো খেলা হবে না বেশি। দুষ্টুমি করলেও নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে তাদের। মায়েরা জানালেন শুধু খাবার বা ঘুমই নয়, কাপড়, খেলনা, জুতাও এক রকমের হওয়ার বায়না থাকে এই শিশুদের। কাপড় চোপড় ওদের কিন্তু এক রকমের পরানো হয়, জুতা থেকে সবকিছুই ওরা একই রকম। স্কুলে আসার সময় বোন রেডি হচ্ছে না, ভাই রেডি করে দিচ্ছে, আবার ভাইয়ের গেঞ্জি খুঁজে পাচ্ছে না, খুঁজে দিচ্ছে। এমনিতেই দুষ্টুমি করে, আবার দেখো একজন না খেলে আরেকজন খায় না, যে আমার বোন খাবে তারপরে আমি খাবো। একই বিদ্যালয়ে 10 জোড়া যমজ শিক্ষার্থী নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক কর্তৃপক্ষ। শিশুরা যেন সমতা নিয়ে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে
তারা শিশুদের প্রতি একদম পিতৃমাতৃসুলভ আচরণ করে। এই আচরণের প্রতি আস্থা রেখে সম্মানীয় অভিভাবকগণ তাদের শিশুদেরকে আমাদের কাছে দিয়েছে। তাদের জন্মের মতোই তারা যেমন একসাথে এসেছে সেই রকমভাবে যাতে কোনো লিঙ্গ বিভাজন যেন তাদের মধ্যে না গড়ে ওঠে আর কি, তারা যেন একটা সমতা শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে। যুক্তরাজ্যের হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালের গবেষণা তথ্য বলছে বিশ্বে প্রতি বছর 16 লাখ যমজ শিশু জন্ম নেয়। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নদীপথে সহজে পণ্য পরিবহনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্গো টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এতে জাহাজ ও বাল্কহেড থেকে পণ্য লোড আনলোডিংয়ে সময় কমে আসবে, জাহাজ চলাচলের সংখ্যাও বাড়বে। দ্রুত কার্গো টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন নৌযান চালক ও বন্দরের শ্রমিকরা। আর প্রকল্প পরিচালক জানিয়েছেন 2026 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। দেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর মংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ ভারতের কলকাতার নদী বন্দরের সাথে খুব সহজে পণ্য আনা নেওয়া করা হচ্ছে এখানে। তবে অবকাঠামোগত দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে এটি। সড়ক পথের উপর চাপ কমাতে নৌপথ উন্নয়নের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের সহায়তায় কার্গো টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। টার্মিনালটা হলে আমাদের জাহাজ স্পেস করতে অনেক সুবিধা হবে। আমাদের জাহাজের যে আলাত ওগুলো ধরা যাবে ঠিক মতো, পানি থাকবে, যেটিতে পানি থাকবে তাহলে আমাদের জাহাজ ধরতে সুবিধা হবে। পানি থাকে কম, জাহাজ আলাদ ধরার মতো সিস্টেম নেই, এজন্য আমাদের জাহাজের অনেক কষ্ট হয়, স্টাফের কষ্ট হয়, জাহাজ গাড়ি বিচরণ করে না, সিঁড়ি দেওয়া লাগে, অনেক সমস্যা হয়। আমাদের দাবি থাকবে যে কাজগুলো যেগুলো আটকে আছে সেগুলো যাতে দ্রুত সম্পূর্ণ হয়, টার্মিনালটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে সবার জন্য ভালো। আশুগঞ্জের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা অনেক বড় ভূমিকা রাখবে। 2010 সালে আশুগঞ্জকে পোর্ট অফ কল থেকে নৌবন্দর ঘোষণা করা হয়। এর পরের বছরেই ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন করা হয়। এই বন্দর দিয়ে স্টিলজাত পণ্য, খাদ্যশস্য পরিবহন করে ভারত। প্রকল্প পরিচালক বলছেন, কার্গো টার্মিনাল নির্মাণ হলে খুব সহজেই পণ্য লোড আনলোড করা যাবে, বাড়বে জাহাজের আনাগোনাও। এখানে যে কার্গো টার্মিনালটা হবে, এই টার্মিনালের যে ফ্যাসিলিটিগুলো আমরা দিচ্ছি সেই ফ্যাসিলিটিটা ইতিপূর্বে ছিল না, বাংলাদেশে হয় নাই। আমরা প্রথম একটা কার্গো টার্মিনাল 2টা করতেছি আমরা, পানগাঁ একটা আর এখানে। বিআইডব্লিউটিএ বলছে, খুব গুরুত্বপূর্ণ স্থানে এই নৌবন্দরের অবস্থান। এটি নির্মিত হলে অনেকেই বন্দর ব্যবহারে আগ্রহী হবেন। আমি অবশ্যই মনে করি যে আশুগঞ্জ তো খুবই ঐতিহ্যবাহী, পুরাতন, অত্যন্ত অনেক পুরাতন একটা বন্দর। যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে চাবে। সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে। প্রকল্পটি খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। বলেছেন, এতে নদী পথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, বাণিজ্যিক সুবিধা হবে। বাণিজ্যিক তো অলরেডি হচ্ছে। হ্যাঁ, এটা হবে যে 10 লাখ মেট্রিক, প্রায় 10 লাখ মেট্রিক টন আমাদের মালামাল ওঠানামা করবে। হ্যাঁ, সেটা এখানে সাইলো আছে, এখানে অন্য আছে, অন্যান্য প্রকল্প আছে, প্রাইভেট কোম্পানিরা আছে। এটা একটা হাব। প্রতিদিনই নৌপথে রড, সিমেন্ট, পাথর, সার, ধান, গম সহ বিভিন্ন পণ্য বোঝাই ছোট বড় শতাধিক কার্গো জাহাজ এবং বাল্কহেড আসে এই আশুগঞ্জ নদী বন্দরে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। হিজবুল্লাহ তেল আবিব পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের 2 প্রান্তে। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অনেকগুলোই প্রবেশ করেছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে এবং উত্তরের শাফরাম শহরে দূরপাল্লার মিসাইলে টার্গেট হয়েছে একটি বহুতল ভবন। সেটিতে আগুন ধরে যায়। হামলায় এক নারী নিহত হয়, 6 জন আহত হয়। শুরুতে একটি দূরপাল্লার সার্ফেস টু সার্ফেস মিসাইল ঠেকানোর দাবি করলেও পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে তেল আবিব। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা। বৈরুতে 2 দিনের 3য় দফা হামলায় টার্গেট হয়েছে স্পর্শকাতর এলাকা। একটি বাড়িতে বোমাবর্ষণে 5 জন নিহত হয়েছেন, 24 জন আহত হয়েছেন। পার্লামেন্ট, জাতিসংঘের স্থানীয় কার্যালয়, বেশ কয়েকটি দূতাবাসও ওই এলাকায় রয়েছে। ছোড়া হয় এক ঝাঁক ড্রোন, যার মধ্যে খুব অল্প সংখ্যকই বহন করে ওয়্যারহেড বা বিস্ফোরক, আর বাকিগুলো ডিকয় বা ছদ্মবেশী। কিন্তু শত্রুপক্ষের বোঝার কোনো উপায় নেই
কোনটি আসল আর কোনটি ডিকয়। এর ফলে সবগুলোকেই ধ্বংসের চেষ্টা করতে হয় তাদের, আর ব্যবহার করে ফেলতে হয় হিসেব করে রাখা মিসাইল। এভাবে ইউক্রেনে অপারেশন ফলস টার্গেট চালায় রাশিয়া। শত্রুপক্ষ ইউক্রেনের মজুতকৃত মিসাইল খরচ করিয়ে প্রতিরোধ সক্ষমতা দুর্বল করা এই কৌশলের লক্ষ্য। কিয়েভের এই আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে রাশিয়ার ড্রোন হামলায়। প্রায় প্রতিদিনই ইউক্রেনের কোনো না কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার ড্রোনের আঘাতে। জরিপ বলছে গত 3 মাসে ইউক্রেনে ড্রোন হামলা বেড়েছে 80% বেশি। শুধু অক্টোবরেই ইউক্রেনীয় ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার প্রায় 2000 ড্রোন। তাই দিনকে দিন জেলেন্সকি প্রশাসনের জন্য আতঙ্ক হয়ে উঠছে মস্কোর ড্রোন। এরই মধ্যে সামনে এসেছে নতুন তথ্য। ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার সেনারা ব্যবহার করছে নতুন এক সমর কৌশল, অপারেশন ফলস টার্গেট। বিশেষ এই কৌশলে একগুচ্ছ ডিকোয় বা ছদ্মবেশী ড্রোন ছড়ে রাশিয়া, যেগুলো ধ্বংস করতে মজুত করা মিসাইল ব্যবহার করে ফেলে ইউক্রেনের সেনারা। পরে মিসাইল মজুত কমে গেলে ছোড়া হয় প্রাণঘাতী থার্মোবারিক ড্রোন। ওদের হামলার প্যাটার্ন অনেকটা এরকম। শুরুতে একগুচ্ছ শহীদ ড্রোন ছোড়ে, যার বেশিরভাগই ডিকয়। তবে এর মধ্যে আসল বিধ্বংসী ড্রোনও থাকতে পারে। উদ্দেশ্য অকারণে ইউক্রেনের মিসাইল খরচ কমানো। এর কয়েক ঘন্টা পর মিসাইল দিয়ে হামলা করে, যাতে সে সময় মিসাইল সংকটে প্রতিরোধ করা সম্ভব না হয়। বার্তা সংস্থা এপির তথ্য মতে রাশিয়া থেকে ইউক্রেনে যে পরিমাণ ড্রোন ছোড়া হয় তাদের 75%ই ডিকয় ড্রোন। ইউক্রেনের সেনাবাহিনী বলছে এসব ড্রোনের কেবল 6%ই আঘাত হানতে পেরেছে টার্গেটে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি ঘটাতে এই অল্প সংখ্যক ড্রোনই যথেষ্ট, এমনটাও ভাষ্য তাদের। ডিকয় ও আসল থার্মোবারিক ড্রোনের মধ্যে পার্থক্য করতে পারে না রাডার বা শার্প শুটারের মতো প্রযুক্তি। তাই রাশিয়ার এই ফাঁদের বিষয়ে জানলেও তাতে পা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই ইউক্রেনের কাছে। জরিপ বলছে নভেম্বরের প্রথম সপ্তাহে দিনে 20 ঘন্টায় এয়ার অ্যালার্টের অধীনে ছিল কিয়েভ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।